2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। নিরাপদে যাতায়াত করা যাবে হরমুজ প্রণালী দিয়ে। তেহরানে উল্লাস, স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে 15% কমেছে জ্বালানি তেলের দাম। দেশে তেলের জন্য হাহাকার, পাম্পে দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। জয়শঙ্করের সাথে আজ দিল্লিতে বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় আগামী 10 এপ্রিল দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বৈঠকে বসবে 2 দেশ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী আগামী 2 সপ্তাহের জন্য পুরোপুরি খুলে দিলেও আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল আদায় করবে ইরান ও ওমান। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ। বিজয় উদযাপন করছে সাধারণ ইরানিরা। এ যেন যত গর্জে তত বর্ষে না অবস্থা। পুরো ইরানি সভ্যতাকে গুড়িয়ে দেওয়ার তর্জন গর্জনের পর তেহরানের দেয়া 10 দফা যুদ্ধবিরতির প্রস্তাব পেয়ে হামলা স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের পোস্টে ট্রাম্প জানিয়েছেন 2 সপ্তাহের জন্য ইরানের ওপর বিধ্বংসী হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। আগামী 10 এপ্রিল পাকিস্তানে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। হামলা স্থগিতের জন্য ইরানের কাছে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার শর্ত রেখেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে হরমুজ খুলে দিলেও আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে তেহরান। ওমানের সাথে মিলে টোল আদায় করবে দেশটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, শর্ত সাপেক্ষে শুরু হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইরানের ওপর আরও বড় আঘাত হানার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানের ওপর হামলা স্থগিতের যে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, তার পুরো কৃতিত্বই দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যেতে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে 10 দফা শান্তি প্রস্তাবও পাঠিয়েছে ইরান। ইরানের পাঠানো প্রস্তাব নিয়ে আলোচনা করা হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ভরসা করতে পারছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধ হলেই তারা যুদ্ধবিরতি মেনে নেবে। আর যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় রাজি হলেও বন্দুকের ট্রিগার থেকে হাত সরায়নি ইরান। যুক্তরাষ্ট্র কোনোভাবে শর্ত ভাঙলে আবারও প্রতিরক্ষামূলক হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন। যদিও ইরান ও লেবাননের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো হামলা চালাবে না বলে নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান, কিন্তু যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি মানলেও লেবাননে হামলা বন্ধ হবে না বলে জানিয়েছে ইসরায়েল। এরই মধ্যে দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে আমেরিকা ইরান যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে মিশর, ইরাক, অস্ট্রেলিয়া, জাপান সহ জাতিসংঘ। যুদ্ধবিরতির ঘোষণায় উল্লাসে মেতেছে সাধারণ ইরানিরা। বিজয় মিছিল হয়েছে ইরাকের রাজধানী বাগদাদেও। আর সাময়িক যুদ্ধবিরতির প্রভাবে এরই মধ্যে বিশ্ববাজারে প্রায় 15% কমেছে তেলের দাম। বাড়তে শুরু করেছে শেয়ারের দরও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ক্রমেই যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে জ্বালানি নিতে পাম্পে যানবাহনের সারি। কেউ মধ্যরাত থেকে অপেক্ষা করে পেট্রোল পাম্পে 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার পর পাচ্ছেন তেল। দীর্ঘ লাইনে অপেক্ষারত যানবাহনকে তেল দিতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্মীরা। রাজধানীর তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। অনেক পাম্প জ্বালানির অভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ভোক্তারা বলছেন, মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এজন্য মজুদদারদের দায়ী করছেন তারা। দ্রুত এই সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভোক্তারা। এদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, তেলের সংকট সৃষ্টি বা দাম বৃদ্ধির আশঙ্কায় গ্রাহকদের তেল সংগ্রহ হঠাৎ করে বেড়ে যাওয়ায় চাহিদা যোগানের হিসাব মিলছে না। জ্বালানি তেলের সংকট যেন কাটছেই না। রাজধানীর পাম্পগুলোতে চলছে দীর্ঘ লাইন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, পাম্পের সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন, আর ভোক্তাদের প্রতিক্রিয়া কি দেখছেন আপনি? রায়হান, আপনি জানেন যে পাল্টা অভিযোগ এবং অভিযোগের প্রেক্ষিতে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আজও একই অবস্থা চলছে। দীর্ঘ সারি, দীর্ঘ লাইন চলছে আপনার মোটরসাইকেলগুলোতে এবং
প্রাইভেট কারগুলোতে আমরা দেখেছি যে কিছু কিছু পাম্প বন্ধ থাকলেও কিছু কিছু পাম্প কিন্তু তেল দিচ্ছে, তেল সরবরাহ করছে। আমরা এই মুহূর্তে আসাদ গেটের একটি পেট্রোল পাম্পে আছি, সেখানে দীর্ঘ সারি দীর্ঘ লাইনে কিন্তু মানুষ তেল সংগ্রহ করছে। অনেকে 3-4 ঘন্টা দাঁড়িয়ে আছেন, অনেকে ভোর থেকে এসেছেন। পাশের একটি পাম্প স্টেশনে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বন্ধ আছে, তবে এই পাম্প স্টেশনটাই কিছুটা ব্যতিক্রম। এখানে প্রায় সময় তেল দেওয়া হয়, বিশেষ পরামর্শেই নাকি এই পাম্পে তেল দেওয়া হয়, আমাকে পাম্প স্টেশনের ম্যানেজার এমনটি জানিয়েছেন। তবে রায়হান, আপনাকে একটি বিষয় তথ্য দিয়ে রাখি যে বিশ্ববাজারে যে ইরান ইসরায়েলের যুদ্ধের যে প্রভাব সেটি কিন্তু কিছুটা স্থমিত হয়ে যাওয়ার খবর আমরা শুনতে পাচ্ছি। কিছুটা যুদ্ধের আপনার বলা চলে যে এক প্রকার অনেকটা যদি শিথিলতা হয় তাহলে বিশ্ববাজারে দাম কমবে এমনটা আভাস শোনা যাচ্ছে। ইতিমধ্যে রয়টার্স একটি খবরে বলেছে যে প্রায় 16% ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমানো হয়েছে। সেক্ষেত্রে $116 থেকে নেমে এসে $94.59 কিন্তু এখন ঠেকেছে। যদি এই যুদ্ধটা আরো যদি প্রলম্বিত না হয়, যদি এই অবস্থায় যদি থাকে, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যদি কিছুটা থেমে থাকে, তাহলে কিন্তু যে হরমুজ প্রণালী দিয়ে প্রায় 1/5 জ্বালানি সরবরাহ যেখানে হয়ে থাকে সেটি যদি স্বাভাবিক থাকে, ইরান যদি স্বাভাবিক অবস্থায় থাকে, তাহলে জ্বালানি তেলের দাম আরো কমবে বলে আশা করা হচ্ছে। এবং দেশের বাজারেও কিন্তু জ্বালানি তেলের দাম কিছুটা কমার সম্ভাবনা আছে, যেহেতু বাড়েনি দেশে জ্বালানি তেলের দাম। যদি কমে যায় তাহলে মজুতকৃতরা কিন্তু তেল ছেড়ে দিতে বাধ্য হবে। সেক্ষেত্রে দীর্ঘ এই সারি কিন্তু থাকবে না, এমনটি আসলে ভোক্তারা এবং পাম্প স্টেশনের যারা আছেন কর্মকর্তারা তারা বলছেন। তো রায়হান, এই ছিল আমার কাছে পাম্প স্টেশন থেকে সর্বশেষ অবস্থা। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মামুন আব্দুল্লাহ আমাদের সাথে যুক্ত ছিলেন আসাদ গেট থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 21 এপ্রিল ও ভোট গ্রহণ হবে আগামী 12 মে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল, আপিল গ্রহণ করা হবে 26 এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। ইসি সচিব জানান, এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খান এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন উপসচিব মনির হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন বন্টনে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে 36টি আসন, জামাত নেতৃত্বাধীন জোট 13টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন 1টি আসন। শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল, এটা মঙ্গলবার। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য 22 এবং 23 তারিখ এটা আপনার সময় দিয়েছেন, আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন 26 তারিখ, এটা রোববার, যদি কেউ আপিল করেন তাহলে এটা। আপিল নিষ্পত্তি 27-28 এপ্রিল। আপনারা এটা কপিটা দিয়ে দেবো যাতে আপনাদের জন্য নিতে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার 29 এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল, আর ভোট গ্রহণ হবে 12 মে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বিজিবি ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর 4:50 61 বিজিবির অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের 500 গজ ভেতরে ফায়ারের শব্দ শোনা যায়। পরে বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বিএসএফ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। বিএসএফ বিজিবিকে জানায়, ভোরে 7 থেকে 8 জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে তারকাটা বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক ফায়ার করে। এক পর্যায়ে ওই দলটির সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তির ঘটনায় গুলিবিদ্ধ হন আলী হোসেন। ভারতীয় হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ভারতের স্থানীয় সময় দুপুর 1টায় এ বৈঠক শুরুর কথা রয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ থাকবেন। বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে আলোচনার টেবিলে থাকবে ব্যবসা বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তি নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ
সহ বিভিন্ন ইস্যু। দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামীকাল দিল্লি থেকে একই ফ্লাইটে মরিশাস যাবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।